এই চ্যানেলটি কোনো সন্ত্রাসবাদী, ক্ষতিকর বা বেআইনি কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেল দ্বারা সরবরাহকৃত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে প্রদান করা হয়। 21শে আগস্ট 2023 মাটিগাড়ার জঙ্গলের ভিতরে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ফুসলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মুসলিম এক যুবক। ধর্ষণের সময় ভয়ঙ্করভাবে শারীরিক অত্যাচার করলে ঘটনাস্থলে মৃত্যু হয় সেই স্কুল ছাত্রের। পরে এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারপর পুলিশ ঘটনাটিকে ভালোভাবে খতিয়ে দেখে আর মাত্র একদিনের মধ্যে আসল অপরাধীকে গ্রেপ্তার করে। এরপর একাধিক সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয় এবং মাত্র 1 বছর 18 দিনের মাথায় অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। বন্ধুরা, আমাদের দেশে প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় এমন জঘন্যমূলক অপরাধ ঘটেই চলেছে। আজকের এই ভিডিওতে ঘটে যাওয়া এমনই একটা নরকীয় ঘটনার বাস্তব কাহিনী আপনাদের সামনে তুলে ধরব, যেটা শুনলে হয়তো আপনারাও হকচকিয়ে উঠবেন। এক 17 বছরের ছাত্রীকে ধর্ষণ করার পর নির্মমভাবে হত্যা করে মোহাম্মদ আব্বাস নামের মুসলিম এক যুবক। কে এই মোহাম্মদ আব্বাস? সেই দিন আসলে ঠিক কি ঘটেছিল আর পুলিশ কিভাবে মাত্র একদিনের মধ্যে অপরাধীকে ধরেছিল, তা সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। এই ঘটনার কনভিক্টেড মোহাম্মদ আব্বাস, যার বয়স এখন 24 বছর, এবং ভিকটিমের নাম প্রতিমা প্রধান, যার সাথে এই জঘন্যমূলক অপরাধ ঘটেছিল। শিলিগুড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে মাটিগাড়া থেকে এই ঘটনাটি উঠে আসে। দিনটা ছিল 21শে আগস্ট 2023। প্রতিমা প্রধান তার বাবা মার সাথে এই মাটিগাড়াতেই থাকত। প্রতিমা শিলিগুড়ির নেপালি কল্যাণ হাই স্কুলে ক্লাস 11-এ পড়ত। প্রতিমা প্রায় প্রতিদিনই স্কুলে যেত, আর স্কুল ছুটি হয়ে গেলে কিছুক্ষণ মুহূর্ত সে তার বন্ধু বান্ধবীদের সাথে স্কুল চত্বরে কোনো একটা জায়গায় বসে আড্ডা দিত অথবা কোনো একটা জায়গায় ঘুরতে যেত। এরপর সময় হলে নিয়ম করে সে বাড়িতে ফিরত। এবার প্রতিদিনের মতোই এই দিনটিতেও প্রতিমা তার সঙ্গী সাথীদের নিয়ে স্কুলেতে যায়। তারপর স্কুল ছুটি হয়ে গেলে স্কুলের গেটের বাইরে এসে সে লক্ষ্য করে একটা ছেলে সাইকেলে বসে তার জন্য অপেক্ষা করছে, এবং এই সাইকেলে বসে থাকা ছেলেটি আর কেউ ছিল না, সে ছিল মোহাম্মদ আব্বাস। এরপর প্রতিমা তার কাছে যায়। এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, পুলিশ যখন এই কেসটাকে স্টাডি করে তখন তারা জানতে পেরেছিল এই মোহাম্মদ আব্বাসের সাথে প্রতিমার পরিচয় ছিল প্রায় 1 মাস ধরে, এবং তারা বেশিরভাগ এই স্কুলের গেটে এরকম দেখা করত অথবা কোনো একটা জায়গায় ঘুরতে যেত। এই দিন মোহাম্মদ আব্বাস তাকে কোনো একটা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব রাখে, কিন্তু এদিন প্রতিমা তাকে ঘুরতে যাওয়ার জন্য সরাসরিভাবে মানা করে দেয়। এতবার মানা করা সত্ত্বেও আব্বাস তাকে ঘুরতে যাওয়ার জন্য কোনোরকমভাবে রাজি করে নেয়, যে বিষয়গুলা স্কুলে থাকা প্রতিমার কিছু বন্ধু বান্ধবী লক্ষ্য করেছিল। এরপর তারা একটা সাইকেলে করে স্কুল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে নির্জন একটা জায়গায় চলে যায়। প্রতিমা যেহেতু আব্বাসকে বন্ধু হিসেবে দেখত, সেহেতু তার প্রতি একটা বিশ্বাস ছিল, কিন্তু সে জানতো না এই মানুষরূপী পিশাচটার ভিতরে তাকে নিয়ে কতটা লালসা রয়েছে, এবং এই লালসা মেটাতে সে তার সাথে কতটা জঘন্যমূলক অপরাধ ঘটাতে পারে। আব্বাসের কথা মতো এরপর প্রতিমা তার সঙ্গে সেখানে থাকা একটা গুদাম করে চলে যায়, যার চারিপাশে জঙ্গল আর ক্ষেত জমি ছিল। এই এলাকাটা জনবসতি এলাকা থেকে প্রায় অনেকটাই দূরে ছিল, এবং এই এলাকার উপর দিয়ে মানুষজনের চলাচল প্রায় খুব কম ছিল। তারপর তারা দুজনে সেখানে বসে গল্প করতে লাগলো। এরই মধ্যে মোহাম্মদ আব্বাস তার সাথে বাজে কিছু করার চিন্তা করে, যেটা সে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। এরপর মোহাম্মদ আব্বাস তাকে বাজেভাবে স্পর্শ করে। প্রতিমা এইসব বিষয়গুলিতে একদম পছন্দ না হয় সে তাকে বারবার মানা করে এবং সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এরপর মোহাম্মদ আব্বাস তার সাথে জোর জবরদস্তি করতে লাগলো, আর কিছুক্ষণ পরেই সেই গুদামঘর থেকে একটা চিৎকার উঠে আসে, আর এই চিৎকারটা ছিল সেই মেয়েটার, অর্থাৎ প্রতিমার। সে নিজেকে বাঁচানোর জন্য অনেক রকম চেষ্টা করে চিৎকার করতে লাগলো, কিন্তু এই এলাকাটা যেহেতু নির্জন ছিল তাই তার চিৎকার কেউ শুনতে পায়নি। এরপর হঠাৎ করেই চিৎকার বন্ধ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই আবার চিৎকার শোনা যায়, আর এবার এই চিৎকারটা ছিল খুবই যন্ত্রণাময়।
এর মধ্যে সেই সময় একজন বয়স্ক লোক সেই গুদামঘরের পাশের জমিতে আসে ক্ষেত দেখার জন্য। তখন সে বয়স্ক লোকটা সেই গুদামঘর থেকে আসা চিৎকারটা শুনতে পায়। তারপর কোনো কিছু না বুঝতে পেরে লোকটা গুদামঘরের গেটের দিকে ছুটে যায়। এর মধ্যে সে লক্ষ্য করে কালো জামা পরা একটা ছেলে সেই গুদামঘরের পাঁচিল ডিঙিয়ে পালাচ্ছে, যার হাতে একটা সাইকেল ছিল। কিন্তু লোকটা বয়স্ক হওয়ার ফলে সে তার পিছু করতে পারেনি। এরপর বয়স্ক লোকটা সেই গুদামঘরের গেট খোলানোর চেষ্টা করে। যেহেতু গুদামঘরটা অনেকদিন ধরেই অবৈধভাবে পড়েছিল, সেহেতু গেটটা জং লেগে শক্ত হয়েছিল। তারপর অনেকক্ষণ ধরে চেষ্টা করে কোনো রকমে গেট খুলে সেই বয়স্ক লোকটা গুদামঘরের ভিতরে প্রবেশ করে। আর গুদামঘরে ঢোকা মাত্রই সেখানকার দৃশ্য দেখে বৃদ্ধ লোকটা হতবাক হয়ে যায়। সেখানে তিনি দেখেন একটা মেয়ের মৃত শরীর পড়ে রয়েছে, যার চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মুখে পাথর দিয়ে অনেকবার অমানসিকভাবে আঘাত করা হয়েছে, যার পরনে ছিল স্কুল ড্রেস। বয়স আনুমানিক 16 থেকে 17 বছর ছিল। তার মুখে এমনভাবে পাথর দিয়ে আঘাত করানো হয়েছিল, যার জন্য কোনো রকমে তার মুখ চেনা যাচ্ছিল না। মেয়েটির হাতে পায়ে অনেক ক্ষতচিহ্ন ছিল। সেখানে এত কিছু দেখার পর সেই বৃদ্ধ লোকটা খুব ভয় পেয়ে যায় এবং সেই এলাকার আশেপাশে থাকা কিছু লোকজনকে সেখানে ডেকে এনে সেই ভয়ঙ্কর দৃশ্যটা তিনি দেখান। এরপর সেখানকার দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর খবরটা জানাজানি হওয়াতে স্থানীয় পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায়। পুলিশ সেখানে পৌঁছে প্রথমত মেয়েটির মৃতদেহকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়। ধীরে ধীরে সেখানে মানুষের ঢল বাড়তে থাকে। এরপর পুলিশ সেই জায়গাটার চারিপাশে ভালোভাবে তদন্ত করতে লাগলো। কোনো কিছু সাক্ষ্য প্রমাণ হাতে না পাওয়ায় পুলিশ এরপর সেই মেয়েটির ব্যাগ থেকে একটা স্কুল আইডেন্টি কার্ড খুঁজে পায় এবং সেই কার্ড থেকে পুলিশ জানতে পারে মেয়েটির নাম প্রতিমা প্রধান, আর সে শিলিগুড়ি নেপালি কল্যাণ হাই স্কুলে ক্লাস 11-এর ছাত্রী। স্কুল আইডেন্টি কার্ড থেকে পুলিশ একটা কন্ট্যাক্ট নাম্বার নোট করে এরপর পুলিশ সেই নাম্বার দিয়ে প্রতিমার বাবা মাকে ফোন করে এই ঘটনার কথা জানায়। এরপর পুলিশ তাদের ইনভেস্টিগেশন শুরু করে। প্রথমত পুলিশ সেই বয়স্ক লোকটিকে জিজ্ঞাসাবাদ করে, আপনি এখানে আসার সময় কি দেখেছিলেন? লোকটি জানায়, আমি যখন এই গুদামঘরের দিকে ছুটে আসি তখন একটি ছেলে এই গুদামঘরের পাঁচিল পেরিয়ে পালাচ্ছিল। তার পরনে কালো জামা ও তার হাতে একটা সাইকেল ছিল। যখন আমি তাকে থামানোর জন্য আওয়াজ দিই এবং তার পিছু করার চেষ্টা করেছিলাম, তখন সে সাইকেল নিয়ে আরও জলে পালাচ্ছিল। এতক্ষণ পর্যন্ত সেই বৃদ্ধ লোকটার বয়ান অনুযায়ী পুলিশের কাছে বেশ কিছু সাক্ষ্য প্রমাণ ছিল, যেমন তার জামার রং, সাইকেল ও তার চেহারার বর্ণনা এইসব। তারপর পুলিশ ডেড বডিটাকে পোস্টমর্টম রিপোর্টের জন্য পাঠিয়ে দেয়। এদিকে পুলিশ এই কেসটাকে আরও ভালোভাবে খতিয়ে দেখার জন্য প্রতিমার স্কুল ফ্রেন্ডদের সাথে কন্ট্যাক্ট করে এবং তাদেরকে সেই স্কুল গেটের সামনে নিয়ে আসে। এরপর তাদেরকে এক এক করে পুছতাছ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ তাদের কাছ থেকে জানতে পারল ছেলেটার নাম মোহাম্মদ আব্বাস। আর যেদিন এই ঘটনাটি ঘটেছিল অর্থাৎ 21শে আগস্ট 2023, সেই দিন প্রতিমা আব্বাসের সাথে স্কুল গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। এরপর পুলিশ হঠাৎ করে স্কুল গেটের সামনে থাকা একটা ল্যাম্পপোস্ট লক্ষ্য করে, যার সাথে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। পুলিশ এই ল্যাম্পপোস্টের সিসিটিভি ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখে। সিসিটিভি ফুটেজ দেখার পর পুলিশের কাছে এই ঘটনাটি জলের মতো পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ এই দিন মোহাম্মদ আব্বাস মোটামুটি 4টে নাগাদ স্কুল গেটের সামনে আসে। তারপর স্কুল ছুটি হয়ে গেলে প্রতিমা তার সাথে দেখা করে এবং তাদের দুজনের মধ্যে কিছু কথাবার্তা হয়। এরপর তারা একটা সাইকেলে করে এখান থেকে চলে যায় সেই গুদাম করে। এরপর সেখানে গিয়ে মেয়েটির সাথে কি ঘটেছিল সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। এখানে সেই বৃদ্ধ লোকটার দেওয়া বর্ণনা অনুযায়ী এই সিসিটিভি ফুটেজ একদম হুবহু মিলে যাচ্ছিল, তাই পুলিশ এখানে 100% শিওর ছিল। তাই তারা মোহাম্মদ আব্বাসের খোঁজে লেগে পড়ে। দীর্ঘ 7 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করার পর রাত প্রায় 2টার দিক মোহাম্মদ আব্বাসের এক আত্মীয়র বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর পুলিশ আব্বাসকে থানায় ধরে আনে এবং তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। প্রথম দিকে মোহাম্মদ আব্বাস এই ঘটনার কথা কোনোভাবেই স্বীকার করছিল না।
এরপর পুলিশ তাকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে আব্বাস এই ঘটনার আসল সত্যটা পুলিশকে জানিয়ে দেয়। আব্বাসের কথা অনুযায়ী প্রতিমা ও তার মধ্যে সম্পর্ক ছিল 1 মাস ধরে। তাদের দুজনের মধ্যে এমনভাবে বন্ধুত্ব গড়ে উঠেছিল যে তারা মাঝে মধ্যেই স্কুল গেটের সামনে দেখা করত অথবা কোথাও ঘুরতে যেত। ঠিক একইভাবে সেদিনও আব্বাস তাকে ঘুরতে যাওয়ার নাম করে তাকে নিয়ে সে গুদাম ঘরে চলে যায় এবং সেই এলাকা নির্জন থাকার জন্য আব্বাস তার সাথে বাজে কিছু করার প্ল্যান করে। তারপর প্রতিমা যখন এইসব বিষয়ে তাকে বাধা দিচ্ছিল তখন আব্বাস তার সাথে জোর জবরদস্তি করতে লাগে। এরপর প্রতিমা যখন নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করছিল তখন তার আওয়াজ বন্ধ করার জন্য রাগের চোটে আব্বাস তার মাথায় বড় একটা পাথর দিয়ে সজোরে বেশ কয়েকবার আঘাত করে, আর যার ফলে প্রতিমার সেখানেই মৃত্যু হয়ে যায়। তারপর মোহাম্মদ আব্বাস যখন বুঝতে পারে যে সে প্রতিমাকে প্রাণে মেরে ফেলেছে তখন সে কোনো কিছু না বুঝতে পেরে সেখান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছিল। আর আব্বাস যখন সেখান থেকে পালাচ্ছিল তখন তাকে সেই বৃদ্ধ লোকটা দেখতে পেয়েছিল। এরপর সিসিটিভি ফুটেজ থেকে আব্বাসকে চিহ্নিত করে পুলিশ তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে। এরপর একাধিক সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করা হয়। জানুয়ারি মাসের প্রথম দিকেই এই ঘটনার শুনানি শুরু হয়। এই মামলায় 22 জন সাক্ষী দেয়, আর মাত্র 1 বছর 18 দিনের মাথায় অপরাধী মোহাম্মদ আব্বাসকে মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা শুনায় শিলিগুড়ি আদালত। শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজা নির্দেশ দিল আদালত। বন্ধুরা, আমাদের দেশে এরকম জঘন্যমূলক অপরাধ প্রায় দিন ঘটেই চলেছে। তবে এখানে প্রশ্ন একটাই, এই জঘন্য অপরাধগুলো কি আর কোনোদিনও বন্ধ হবে না? এর জন্য কারা দায়ী? কাদের আশকারায় এরা এই জঘন্যমূলক অপরাধ করার সুযোগ পায়? পুলিশ প্রশাসনের ঘুম কি ভাঙবে না? আর আদালতে এই দোষীদের সাজা ঘোষণা হতে হতে প্রায় 10 থেকে 12 বছর লেগে যায়। কোনো কোনো ঘটনার ক্ষেত্রে এর থেকে বেশি সময় লাগে, কিন্তু মানুষ আর এত লম্বা সময় অপেক্ষা করতে চায় না। তাই আদালতের উচিত এইসব জঘন্যমূলক অপরাধের সাজা যেন এই মাটিগাড়া স্কুল ছাত্রীর মতো তাড়াতাড়ি শোনানো হয়। বন্ধুরা, ভিডিওটা প্রায় শেষের দিকে। প্রতিমা প্রধানের এই ন্যায় বিচার পেয়ে তার পরিবার কি বলছে শুনুন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই জঘন্যমূলক অপরাধের বিরুদ্ধে আপনাদের কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুনুন কি বলছে প্রতিমার পরিবার। भगवान की कृपा से मुझे विवाह सर मिला, हाई कोर्ट का पीटी, उनको तो मैं करोड़ों बार धन्यवाद करूं। मैं तो मेरा माँ कामाख्या को धन्यवाद करती हूँ। देखिए 13 महीने से मैंने जटा रखा हुआ है। देखिए ये देखा, ये एक माँ चाहे ना जमीन आसमान एक कर सकती है, ये साला को मौत तो किया। मैंने जज के ऊपर, मैंने न्याय प्रणाली के ऊपर भरोसा किया था। आज मेरा वो पूरा हुआ। मुझे खुशी तो नहीं है। खुशी क्यों नहीं है? मेरा लड़की गुम हुआ था, कैसे करके उसको मार मार के रेप करते हुए मर्डर किया था। लेकिन ऐसे रेपिस्ट का बचाने वाला भी होना नहीं चाहिए। मेरा भरोसा है, इसलिए हम लोग इतना 13 महीने से धरने में, पानी गर्मी ठंडा, रात के 8 बजे तक यहाँ थे हम सब। मेरा साथ मीडिया हाउस यहाँ था, इसलिए मुझे आज जजमेंट मिला है। मैं वहाँ तो एक ने नहीं, पूरा कितने ने किया है। मैं माँ कामाख्या से प्रे करूंगी, उसका एक एक देखिएगा, एक एक सब निकल जाएगा। जैसा मेरा लड़की को इंसाफ मिला है ना, उसको तो और उसको तो उसका ड्यूटी ऑन ड्यूटी। मेरा लड़की भी स्कूल से आते हुए वो भी तो ऑन थी ना, उसको मारने के लिए थोड़ा संकोच नहीं किया ये अब्बास ने, लेकिन वो तो ऑन ड्यूटी 36 घंटा ड्यूटी करके उसको ऐसा बेरहमी से मारने वाला वो लोग कौन होता है? सबको फांसी में चढ़ना चाहिए। फांसी में जाएंगे, बुलाएंगे तो हम जरूर जाएंगे। हाँ, और मैं यही जटा लेके जाऊंगी, सबके सामने वहाँ खड़ा हूँगी। मैं ये वादा करती हूँ, बुलाए मैं जाऊंगी। और उस माँ के लिए मैं हूँ जो रेप बलात्कार का पीड़ा है, जिसका लड़के सब माँ के साथ मैं खड़ा हूँ। मुझे चाहे मारे, गोली करे, जो करे, मैं नहीं डरती। क्यों डरूं? मैं, मेरा लड़के के साथ बलात्कार हुआ है, मेरा लड़के के साथ
थी, साथ में के